তাহলে লাস্ট ক্লাসে কি দেখলাম, বোরের থিওরির যে ড্রব্যাক গুলো আছে দেখলাম। তাহলে বোরের থিওরির ড্রব্যাক গুলো তাহলে কি ছিল, মেন যে ড্রব্যাকটা ছিল, মেন যে নয় যে ড্রব্যাক গুলো ছিল, লাইন স্পেকট্রাটা ফাইন স্ট্রাকচার কেন আসছে সেটা এক্সপ্লেন করা যাচ্ছিল না, এবং ইলেকট্রনকে কণা হিসাবে ধরা হয়েছিল, এবং তার ফলে যেটা প্রবলেম দাঁড়ালো যে ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টামটাকে আমরা এক্স্যাক্টলি বলে ফেলছিলাম, যেটা করতে পারা যাবে না। ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, যেটা প্রুফ করেছে হাইজেনবার্গ, সেটার সাথে ডাইরেক্ট কন্ট্রাডিক্ট করছে। তাহলে সেই জিনিসপত্রগুলোকে ঠিক করার জন্য আমাদের একটা বেটার থিওরির দরকার, তো সেটাই লিখেছে। বোরের পরমাণু মডেলের যে ত্রুটি, সেইগুলোকে ত্রুটির পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীগণ নতুন উপযোগী আমরা কোনো মডেলের দিকে যেতে চাই। এই ধরনের উন্নতর মডেলের জন্য দুটো বিষয়ের অবদান উল্লেখযোগ্য, ঠিক আছে? মানে কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে যে নতুন যে থিওরি আমরা পড়বো কোয়ান্টাম মেকানিক্স, সেখানে দুটো থিওরি আমাদের উল্লেখযোগ্য। একটা একটা হচ্ছে পদার্থ কণার দ্বৈত আচরণ, তাহলে ডুয়াল ক্যারেক্টার অফ ম্যাটার। কি কি ডুয়াল ক্যারেক্টার আছে দেখবো, বই মার্ক করে দেবো, আমার আলাদা করে লেখার তেমন কিছু নেই, এখান থেকে একটু সিম্পল সিম্পল কোশ্চেনই আসে, খুব জটিল কিছু আসবে না। আর একটা সেকেন্ড হচ্ছে হাইজেনবার্গস আনসার্টিনিটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সিম্পল জিনিস, খুব জটিল কিছু নেই, আমরা ধীরে ধীরে দেখি। তাহলে প্রথম কথাটা হচ্ছে নিলস বোরের এটা থেকে পরবর্তীকালে বিভিন্ন সোমারফিল্ড উভয়ই ইলেকট্রনকে নেগেটিভ চার্জ যুক্ত কণা রূপে গণ্য করেছে, ঠিক আছে? কণা রূপে ভাবা হয়েছে, ঠিক। কিন্তু ইলেকট্রনের কণা ধর্মের সাহায্যে এর কিছু বৈশিষ্ট্যে সঠিক ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন না 1924 খ্রিস্টাব্দে ফ্রান্স বিজ্ঞানী কে ডি ব্রগলি, ইংলিশে বানানটা দেখ, ডিটা ছোট বিটা বড়, তাহলে ডি ব্রগলি ক্যালকুলেশন করে দেখালো যে ফোটনের, সাবঅ্যাটমিক পার্টিকেলের দ্বৈত সত্তার মতোই সঞ্চারণশীল ইলেকট্রনের যে মুভিং ইলেকট্রন গুলো রয়েছে, বা ওই জাতীয় ক্ষুদ্র যে কণিকা গুলো রয়েছে বা পার্টিকেল গুলো রয়েছে, তাদের কণা ধর্ম মানে পার্টিকেল নেচার এবং তরঙ্গ ধর্ম এবং ওয়েভ নেচার দুটোই বর্তমান। এটাকেই আমরা বলছি ডি ব্রগলির মতানুসারে ইলেকট্রনের দ্বৈত সত্তা। তাহলে দ্বৈত সত্তা মানে ইলেকট্রনের দুটো দুটো সত্তা, কি নাম জানতে চাইলে কি বলবো? একটা হচ্ছে তার কণা ধর্ম ব্র্যাকেটে পার্টিকেল নেচার, তরঙ্গ ধর্ম ব্র্যাকেটে ওয়েভ নেচার। ধীরে ধীরে আমি বলছি, বিষয়গুলো একটু নোট ডাউন করে নিবি, যা যা বলবো ওর মধ্যে থেকেই কোশ্চেন পেয়ে যাবি। নিচের সমীকরণের সাহায্যে আমরা এটাকে বুঝবো। এই সমীকরণটা কিভাবে আসে, সেই সমীকরণটা কিভাবে আসে সাইডে নিশ্চয়ই দেওয়া রয়েছে, আমি তাছাড়াও আমি করে দেখাচ্ছি কিভাবে আসে, সবকিছু এখানে বলা রয়েছে। এই যে ইকুয়েশনটা কিভাবে আসে, তাহলে ইকুয়েশনটা আমি আগে ব্র্যাকেটে ঘিরে দিই, তারপরে এক্সপ্লেন করছি কিভাবে আসছে। তাহলে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এম ভি কেই আমরা সিঙ্গেল টার্মে পি লিখি, মানে এইচ বাই পি বা এইচ বাই এম ভি। এটা কিভাবে আসে? এটা এভাবে আসে যে না, কিভাবে আসে, ধর আমরা প্ল্যাঙ্কসের থিওরি থেকে পড়লাম, প্ল্যাঙ্কের থিওরি থেকে আমরা কি পড়লাম, প্ল্যাঙ্কের থিওরি থেকে আমরা পড়লাম যে ই ইকুয়াল টু এইচ নিউ, দ্যাট মিনস এইচ সি বাই ল্যামডা। আর আইনস্টাইনের থিওরি থেকে আমরা কি জানি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে দুটো এনার্জির ভ্যালুকে যদি আমরা সমান করে দিই, তাহলে পাচ্ছি এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এম সি স্কোয়ার। এখানে এটা একটা কাটলো, এখান থেকে যদি আমরা শুধু ল্যামডা বার করার চেষ্টা করি, তাহলে কি আসবে দেখ, এইচ বাই এম সি আসবে। সি হচ্ছে লাইটের ভেলোসিটি, তাহলে এটাকে আমরা সেম ওয়েতে লিখতে পারি, এইচ বাই এম ভি লিখতে পারি, ভি ফর ভেলোসিটি, ল্যামডা ইকুয়াল টু, তাহলে এটাই হচ্ছে মেন ইকুয়েশন, ডি ব্রগলি থেকে এটাই আসছে। এবার দেখ, যদি কোনো একটা পার্টিকুলার কণার জন্য বলি, এইচ তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। ইলেকট্রনের জন্য যদি বলি মাসটা ইলেকট্রনেরই মাস বসবে, সেটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, তাহলে দেখ এইচ হচ্ছে প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট, ঠিক আছে, এইচ বাই এম সি বা এম ভি, তাহলে সি হচ্ছে লাইটের স্পিড, ওটাও কনস্ট্যান্ট। তাহলে মাসটার সাথে ল্যামডার তাহলে কি সম্পর্ক, এইচ বাই সি কে কনস্ট্যান্ট ধরলে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। তাহলে কারোর যদি মাসের ভ্যালু কমে, তার ল্যামডার ভ্যালু বাড়বে, আর কারোর যদি মাসের ভ্যালু বাড়তে থাকে, তার ল্যামডার ভ্যালু কমবে। এখান থেকে আমাদের প্রথম এই জিনিসটা বুঝতে হবে। এবার বাকি আবার বইয়ে চলে যায়, এখানে খুব একটা বেশি কিছু লেখার মতো নেই, বোরের থিওরির মতো অত কিছু আমার এখানে ক্যালকুলেশন দেখানোর মতো নেই। এই ছোট ছোট জিনিসই, বাকি অল্প অল্প করে একটু কিছু ফর্মুলা আমাদের দেখে নিতে হবে, এটা বুঝলাম। বাকি যেগুলো যা ইউজুয়াল, ল্যামডা হচ্ছে ইলেকট্রনের গতিজনিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের গতিজনিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এম হচ্ছে ইলেকট্রনের মাস, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, পি ভরবেগ বলবো, এইচ হচ্ছে প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট।
এই দৈত্য সত্তার সাহায্যে ইলেকট্রনের সব ধর্মের সঠিক ব্যাখ্যা করা সম্ভব। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে মেন থিওরিটা গেল। লাস্টে কিছুই না, ওই কোনটা কার সমানুপাতিক ওই জিনিসপত্রগুলো লিখেছে। বাকি এখানে দেখিয়েছে যে ডি ব্রগলির সমীকরণের উপপাদন, ডি ব্রগলির সমীকরণটা আদতে এসেছে কিভাবে। তা ডি ব্রগলির সমীকরণের উপপাদন যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমরা জানি ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী। আর আমরা এখান থেকে কি জানি, আবার আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, দুটোকে যদি সমান করে দেওয়া হয় চলে আসে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, যেখান থেকে আমি বললাম ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। ঠিক আছে, এই সিটাকেই ডি ব্রগলির মতে ফোটনের তীব্র বেগে গতিশীল বস্তু কণা এর ক্ষেত্রেও এই সমীকরণ প্রযোজ্য। তাহলে ধর ফোটনের মতো তীব্র বেগে আছে, ফোটন তো লাইটের স্পিডে চলছে, ও লাইটেরই পার্টিকেল, তাই ফোটনের জন্য সি বসলো। তাহলে অন্য কোনো একটা পার্টিকেল যেটা অলমোস্ট ফোটনের মতনই অত স্পিডে চলছে, ফোটনের থেকে বেশি স্পিডে না হলেও অলমোস্ট অতটা স্পিডেই চলছে, সেটা তো লাইটের স্পিডে যাচ্ছে না, তার থেকে একটু কম স্পিডে যাচ্ছে, কিন্তু ফোটনের স্পিডের কাছাকাছি, তার জন্য আমি সি না বসিয়ে ভি বসাচ্ছি। এই হচ্ছে ম্যাটার, যে বস্তুকণার কথা বলছি তার বেগ আর কি। ফোটনের ক্ষেত্রে লাইটের স্পিডটাই বসছে, ফর্মুলা একই, তোকে ভেলোসিটি বলে দেবে পরীক্ষাতে। এটা হচ্ছে ব্যাপার, এটা প্রথম কথা গেল। বেশ, দ্বিতীয় এখান থেকে ইম্পর্টেন্ট কি আসছে, দ্বিতীয় আসছে এটা। এটা একটা কোশ্চেন মাঝে মধ্যে পরীক্ষাতে চলে আসে, এই জিনিসটা না জানলে একটু প্রবলেম হবে। তাহলে এখান থেকে আমরা কি পড়বো, এখানে বলেছে যে ধর বোরের তত্ত্ব অনুযায়ী এন তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা কি জানি, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। এখান থেকে এম ভি ইকুয়াল টু বার করলাম এন এইচ বাই টু পাই আর, এটা তো বোরের তত্ত্ব থেকেই আমরা জানি। তাহলে এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর, তাহলে তার ভরবেগ হচ্ছে এম ভি, যেটা হচ্ছে এন এইচ বাই টু পাই আর। আর এই টু পাই আরটা আসলে কি, টু পাই আরটা হচ্ছে যে কক্ষপথে সার্কুলার পাথে ঘুরছে ইলেকট্রনটা, সেই সার্কুলার পাথের পরিধি বেরিয়ে যাচ্ছে টু পাই আর। আবার দেখ, যাই হোক, আবার টু পাই আর পরিধির কথা তো আসছি। আর ডি ব্রগলি থেকে আমরা এক্ষুনি দেখলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এখান থেকেও এম ভি ইকুয়াল টু কি আসছে, এখান থেকেও এম ভি ইকুয়াল টু আসছে এইচ বাই ল্যামডা। তাহলে বুঝতে পারছি আমরা কি করতে চাইছি, বোরের থিওরি থেকে আমরা এম ভি পেলাম, ডি ব্রগলি থিওরি থেকে আমরা এম ভি পেলাম। এই দুটোকে যদি সমান করে দিই তাহলে এন এইচ বাই টু পাই আর ইকুয়াল টু আসে এইচ বাই ল্যামডা, যেখান থেকে আমরা পাই টু পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। এই ফর্মুলাটা আমার দরকার। তাহলে টু পাই আর, ধর আর এর ভ্যালু আমি বললাম আর ওয়ান, ফার্স্ট বোর কক্ষক, ফার্স্ট বোর কক্ষপথ। তাহলে ফার্স্ট বোর কক্ষপথের এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা আমি আর ওয়ান বললাম, তাহলে কি হবে টু পাই আর ওয়ান ইকুয়াল টু এন ল্যামডা, প্রথম বোর কক্ষপথ। তাহলে এন এর ভ্যালু ওয়ান, তাহলে এখানে বেরোবে ল্যামডা। তাহলে বোর কক্ষপথে ফার্স্ট বোর অরবিটে যদি ইলেকট্রনটা ঘোরে, ফার্স্ট বোর অরবিটে রয়েছে, ইলেকট্রনটা যদি আবর্তন করে, তাহলে সেই অরবিটে যে ইলেকট্রনটা আবর্তনশীল ইলেকট্রনটার করসপন্ডিং কতগুলো সে ল্যামডা যাবে, একবার, একটা কমপ্লিট করছে। আবার যদি বলি সেকেন্ড বোর অরবিট টু পাই আর টু, সেখানে আসবে টু ল্যামডা, দুবার কমপ্লিট সাইকেল কভার করছে, কারণ ল্যামডা মানে কি, একটা কমপ্লিট সাইকেলে যে ডিস্টেন্স যায়, তাহলে একটা তরঙ্গ দুবার, তিন নম্বরে তিনবার। যদি nth অরবিট হয়, টু পাই আর এন নম্বর অরবিটের কথা বলছি, তখন এন ল্যামডা, এন খানা ল্যামডা যাবে। এবার এন এর ভ্যালু যেমন বসবে সেটাই বলেছে, অর্থাৎ গতিশীল ইলেকট্রনের কক্ষপথের পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। বুঝতেই পারছিস যে টু পাই আর ওয়ান ইকুয়াল টু ল্যামডা, টু পাই আর টু ইকুয়াল টু টু ল্যামডা, থ্রি হলে থ্রি ল্যামডা, এভাবে যাবে। তাহলে এটা একটা আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট জায়গা গেল, খুব কঠিন কিছু নেই। থার্ড, কৌণিক ভরবেগ ওই একই জিনিস, টু পাই আর ইকুয়াল টু ওই এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। বোরের থিওরি থেকেই যে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই চলে আসে, এইটাই এখান থেকেও আমরা এটা আসতে পারি। ও ওইটাই আবার ঘুরিয়ে দেখিয়েছে, ওটা অতটা চাপের, অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। এখানে কিছু ক্যালকুলেশন আছে, বস্তু কণা, বস্তু তরঙ্গ এসব বলেছে, সাইডে আমাদের এখানে আসতে হবে। এখানে এবার যদি কোনো একটা পার্টিকেলের গতিশক্তির ভ্যালু বলে দেয়, যদি কোনো একটা পার্টিকেলের গতিশক্তির ভ্যালু বলে দেয়, তাহলে আমরা এবার কি করে ক্যালকুলেট করব। যদি গতিশক্তি বলে দেয়, আমরা জানি গতিশক্তি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমি আলাদা করে কিছু লিখছি না, কারণ অত কঠিন কিছু নেই। ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে ভিটা বার করলে চলে আসে রুট আন্ডার টোয়াইস ই বাই এম। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি লিখেছে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ইন্টু ওয়ান বাই ভি করে লিখেছে। মধ্য কথায় ভি এর জায়গাতে রুট আন্ডার টু ই বাই এম বসিয়েছে। যেহেতু ওয়ান বাই ভি, রুট আন্ডারটা একেবারে উল্টে বসেছে, রুট আন্ডার এম বাই টু ই। তাহলে এম দিয়ে রুট আন্ডার যদি কাটে, তাহলে নিচে শুধু একটা রুট আন্ডার এম পড়ে থাকে, যেটা আমার দেয় এইচ বাই রুট আন্ডার টোয়াইস এম ই ল্যামডা ইকুয়াল টু।
তাহলে যদি কোনো একটা পার্টিকেলের মাসের ভ্যালু তোকে বলে দেয় এবং তার কাইনেটিক এনার্জির ভ্যালু যদি বলে দেয়, দিয়ে যদি বলে সেই পার্টিকেলটার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বার করো, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার টোয়াইস বা 2 ME, এটা করে দিলেই ক্যালকুলেশন হয়ে যাবে। হলো, তাহলে এটা একটা হলো। আর একটা লাস্ট আমাদের যেটা রয়েছে ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, আর এখানে যে ফর্মুলাটা এটাও ইম্পর্টেন্ট। লাস্ট এটা রয়েছে, বলেছে ধর কোন একটা ইলেকট্রন, যে আমাদের যে ইলেকট্রিসিটি বলি না, ইলেকট্রিসিটি মানে কি, ইলেকট্রন ফ্লো করছে। আর ইলেকট্রন তো এমনি এমনি ফ্লো হয় না, ইলেকট্রন ফ্লো হতে গেলে কি লাগে, পোটেনশিয়াল ডিফারেন্স লাগে। ইলেকট্রন সার্টেন একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যেই ফ্লো করে। তাহলে এখানে বলেছে যদি ভি ভোল্ট বিভব প্রভেদ তুই দিয়ে দিস, ভি ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স দিলে যে 10 20 30 40 ভি কিছু একটা ভ্যালু বিভব প্রভেদ তুই দিলি, এখানে যদি একটা ইলেকট্রন স্রোত পাঠানো হয়, এর ফলে প্রতিটি ইলেকট্রনে ই ইন্টু ভি, ওই যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি আর ইলেকট্রনের যে চার্জ ইভি, মানে এত ইলেকট্রন ভোল্ট শক্তি অর্জন করবে প্রতিটা ইলেকট্রন। তাহলে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি কোনো একটা ইলেকট্রনকে রেখে দিস, কোনো একটা ইলেকট্রন স্থির অবস্থায় রয়েছে, একটা ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ইলেকট্রনটাকে রেখে দিলি, ইলেকট্রনটা অ্যাক্সেলারেটেড হবে এবং এর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা জমবে সেটা হচ্ছে ইভি পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি ওই একটা ইলেকট্রনের গতিশক্তি হাফ এমভি স্কোয়ার, এবং এই হাফ এমভি স্কোয়ারটাই কার সাথে সমান হবে, ইভি এর সাথে সমান হবে। সেম ওয়েতে ভেলোসিটি এখানে যেমন করে ভি বার করলো, এখানেও সেই ওয়েতে ভি বার করলো, এবং সেম ওয়েতে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি তে ভিটাকে পুট করে দেওয়া হলো। ইকুয়েশন কি চলে এলো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার 2 MEV। প্লাস আমাদের গল্প শেষ, এখানে আর কিছুই নাই। সেম জায়গাতে বলেছে যদি ইলেকট্রনের চার্জকে ই ধরেছে, যদি ইলেকট্রন না বয়ে কিউ কুলম্ব কোনো আধানকে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে অ্যাক্সেলারেট করা হয়, কিছুই না, রুট আন্ডার টোয়াইস এম কিউ ভি বসবে, বাস গল্প শেষ, একই হয়ে গেল। এবার আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখি দু একটা। এখান থেকে সিম্পল কোশ্চেন, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, নয়তো রুট আন্ডার টোয়াইস এম ইভি, এই থেকে কোশ্চেন আছে। আর একটা টেম্পারেচারের সাথে একটা আছে, যেটা আমরা আবার পরে যখন রিপিটেশনে পড়বো, WBJE প্রিভিয়াস ইয়ার সলভ করব, সেখানে দেখাবো। তাহলে দেখ সিম্পল প্রশ্ন এটা, আমি আর বারবার এই কোশ্চেন গুলো ধরে ধরে করিয়ে দেবো না, করিয়ে দিচ্ছে না, সিম্পল জাস্ট ভ্যালু তো এখানে করেছে। কি বলে দিয়েছে, বেগ বলে দিয়েছে, একটা ইলেকট্রন বলে দিয়েছে, তার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, এইচ এর ভ্যালু তুই জানিস, ইলেকট্রনের মাসের ভ্যালু তুই জানিস, ভেলোসিটি বলে দিয়েছে, সব বসে দিয়েলি, ভ্যালু বেরিয়ে চলে এলো। সিম্পল একটা নিউমেরিক্যাল। নেক্সট নিউমেরিক্যালের দিকে তুই যদি তাকাস, বলেছে কোন একটা ইলেকট্রনের দ্বি বগলি তরঙ্গ দৈর্ঘ্যটা এখন বলে দিয়েছে, এত অ্যামস্ট্রং বলে দিল, হলে ওর বেগ নির্ণয় করো, ভেলোসিটিটা নির্ণয় এদিকে ছিল, ভেলোসিটি বার করতে দিয়েছে। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, এইচ এর ভ্যালু তুই জানিস, ল্যামডার ভ্যালু তোকে বলে দিয়েছে, ভেলোসিটিটা বার করতে দিয়েছে, ইলেকট্রনের মাস তুই জানিস। এখানে লক্ষ্যর ব্যাপারটা হচ্ছে এখানে অ্যামস্ট্রং দিয়েছে। আমি আগের ক্লাসেই কি শিখলাম, 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে এটাকে মিটারে কনভার্ট করে নিলাম। কেন এসআই এ কেন কনভার্ট করে নিলাম, কারণ এটা কেজিতে দিয়েছে এসআই, এটা জুল সেকেন্ড আছে, তাহলে এসআই সব এসআই রয়েছে, 200 অ্যামস্ট্রং নিশ্চয়ই বসিয়ে দিতে পারি না। তাই দেখ এই অ্যামস্ট্রংটাকে মিটারে কনভার্ট করেছে, এটাকে ওই কেজি মিটার স্কোয়ার ইন দ্য সেন্স, মানে কারণ ওটাই জুল, আর এদিকে যেহেতু কেজি আছে, এই কেজি কেজি কাটবে বলে ওটাকে কেজি মিটার স্কোয়ারে স্প্লিট করে নিয়েছে, বাকি মিটার দিয়ে মিটার স্কোয়ার কাটলো। তাহলে দেখ এত মিটার পার সেকেন্ড, একেবারে ভেলোসিটিটা বেরিয়ে চলে এলো। ভেঙে তোকে দেখালো যে দেখো যে ওখানে ইউনিটটা ম্যাচ করছে। তুই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি লিখে ওই কেজি মিটার স্কোয়ারে স্প্লিট না করে তুই ভ্যালু বার করে মিটার পার সেকেন্ড লিখলি, তুই তো জানিস ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ডই আসবে, কারণ তুই এগুলোকে সব এসআই বসিয়েছিস। তাই জুলটাকে যে তুই পরীক্ষাতে কেজি মিটার স্কোয়ার না জানলেও তোর অ্যান্সার ঠিকই আসতো, অ্যাজ লং অ্যাজ তুই ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড বসিয়ে আসিস, কোনো অসুবিধা নাই। কারণ বাকি সমস্ত জিনিসগুলোই দেখছি জুল সেকেন্ড মিটার সব এসআই বসাচ্ছিস, তাহলে ভেলোসিটিটাও এসআই বেরোবে। বেশ, নেক্সট কোশ্চেন হচ্ছে, বলেছে যে সমবেগে গতিশীল একটি প্রোটন ও একটি ইলেকট্রন, তাহলে প্রোটনের ভেলোসিটি যদি ভিপি হয় আর ইলেকট্রনের ভেলোসিটি যদি ভিই হয়, দুটো ভ্যালু সমান, তাহলে ভিই এই এখানেই লিখেছে, ভিপি আর ভিই সমান, মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এবং কত গুণ বেশি হবে। তাহলে প্রোটনের জন্য লিখলাম ল্যামডা পি ইকুয়াল টু এইচ বাই এম পি ইন্টু ভিপি, ইলেকট্রনের জন্য লিখলাম এইচ বাই এমই ইন্টু ভিই। এবার দুজনের এই ভ্যালু দুটোকে অনুপাত করে দিয়েছে, ল্যামডা ই বাই ল্যামডা পি করেছে, অনুপাত করে দেওয়া হলো, যেখানে কি কেটে যাবে, ভিপি বাই ভিই কেটে যাবে, কারণ এরা দুজনের ভ্যালুটা সেম।
পড়ে থাকবে কি এমপি বাই এমই। আমরা জানি একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে 1836 গুণ বেশি হেভিয়ার, তাই প্রোটনের মাস বা ইলেকট্রনের মাস করে দিলে কত বেরিয়ে আসবে? 1836। এটা আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের শুরুর দিকের ক্লাস থেকেই আমরা জানি যে প্রোটন ইলেকট্রনের থেকে ভারী, কত গুণ ভারী? 1836 গুণ ভারী। তাহলে ল্যামডা ই ইকুয়াল টু কত বেরিয়ে যাবে? এত ইন্টু ল্যামডা পি। তাহলে এখানে এই ইনফরমেশনটা দরকার, প্রোটনের মাস বা ইলেকট্রনের মাস হচ্ছে 1836 গুণ। এই কোশ্চেনটা থেকে এটা শেখার নয়, শিখে এসেছিস, এখানে এটা প্রয়োগ হচ্ছে সেটা বোঝার। নেক্সট বলেছে আলফা কণার গতিশক্তি নির্ণয় করো, দ্যাট মিন্স ই নির্ণয় করো যদি তার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য 8 পিকোমিটার হয়। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা বার করতে হয়েছে সেটা হচ্ছে দেখ ল্যামডা কণার গতিশক্তি চাইছে, তাই না? তাহলে ফর্মুলা কি বসবে? গতিশক্তি নির্ণয় করতে দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি? এইচ বাই রুট আন্ডার টোয়াইস এম ই, তাই না? টোয়াইস এম ই, ইটাই তোকে বার করতে দিয়েছে, ল্যামডাটা তোকে বলে দিয়েছে। তাহলে তুই কি জানিস না? আলফা কণার ভর জানিস না। দেখ প্রথমেই আলফা কণার ভর বার করেছে, তাহলে আলফা কণার ভর বেরিয়েছে 4 ইন্টু 10⁻³ বাই 6.022 ইন্টু 10⁻23। এটা কি করে বার করলো? একটা আলফা কণার ভর বার করেছে। তাহলে এই ক্যালকুলেশনটা দেখাই। এই কোশ্চেনের যেটা ইম্পর্টেন্ট পার্ট, এই কোশ্চেনের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই আলফা কণার ভরটা। এটা একটা আলফা কণা, ঠিক আছে, ওয়ান পিস আলফা কণা, একটা আলফা কণার ভর কি করে বার করলো? সিম্পল বলবো, ও হ্যাঁ মোল কনসেপ্ট থেকেই তো আসছে, খুব একটা কঠিন জিনিস নয়। তাহলে দেখ ক্যালকুলেশনটা, আমরা কি জানি? আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 2+ পার্টিকেল। হিলিয়াম 2+ পার্টিকেল মানে কি? 2He4, মাস নাম্বার চেঞ্জ হয়নি। তাহলে আমি যদি বলি এর রিলেটিভ অ্যাটমিক মাস কত? 4 AMU। এটাকেই যদি আমরা গ্রাম ইউনিটে প্রকাশ করি তাহলে এর গ্রাম অ্যাটমিক মাস কত আসছে? 4 গ্রাম আসছে, তাই তো? আর আমরা জানি কারোর অ্যাটমিক মাসের সমান নেওয়া মানেই আমরা বলতে পারি ওটার 1 মোল পরিমাণ নেওয়া হয়েছে, বলতে পারি 1 মোল মানেই আমরা জানি 6.022 ইন্টু 10⁻23 এতগুলো হিলিয়াম পার্টিকেল, বা এতগুলো হিলিয়াম পার্টিকেল না বলে আমরা বলি হিলিয়াম, এতগুলো হিলিয়াম অ্যাটমস, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে একটা হিলিয়াম পার্টিকেলের মাস লাগবে, ওখান থেকে ঘুরিয়ে লিখি 6.022 ইন্টু 10⁻23টা পার্টিকেলের মাস হচ্ছে কত? 4 গ্রাম। তাহলে একটা পার্টিকেলের ওয়েট কত হবে? 4/6.022 ইন্টু 10⁻23। এটা বেরোচ্ছে কিসে? গ্রামে। এটাকে কিসে কনভার্ট করে নিয়ে যেতে হবে? কেজিতে। গ্রামকে কেজিতে কনভার্ট করতে হলে 1000 দিয়ে ডিভাইড করতে হয়। 1000 দিয়ে ডিভাইড করা মানে 10⁻³ দিয়ে গুণ করা, এটা নিশ্চয়ই জানিস। তাহলে এত কেজি এলো, কারণ এটাকে আমি এসআইএ করে নিতে চাইছি। যদি না বুঝতে পারি সেটা কেন লিখলাম? 4 গ্রাম মানে কি? 4/1000 দিয়ে ডিভাইড হবে, তাই তো? এত কেজি। 1000 মানে কি? 4/10⁻³ দ্যাট মিনস আমি লিখতে পারি 4 ইন্টু 10⁻³ কেজি। যদি কারোর এটা, অবশ্যই এটা বুঝতেই পারছিস, যদি কারোর কোথাও ডাউট থেকে থাকে আমি তাই লিখে দিলাম এটা হচ্ছে এটা। তাহলে ওই কোশ্চেনের মেন জায়গাটাই ছিল এটাকে বোঝা যে একটা আলফা পার্টিকেলের মাস আমরা কি করে বার করে নিয়ে আসতে পারি। তাহলে 4 ইন্টু 10⁻³ বাই 6.022, 6.023ও লিখতে পারিস, ইন্টু 10⁻23। আমি ওখানে কি মাইনাস লিখে ফেলেছিলাম? না না, ঠিক আছে, আমি ভাবছি 10⁻23 লিখে দিয়েছিলাম নাকি, তাহলে মারাত্মক মিস্টেক হয়ে যেত। সব পজিটিভ আছে, হ্যাঁ সব পজিটিভ, 10⁻23 আছে। তাহলে এবার ওটা ডিভাইড করে দেওয়া হলো, ওটা ডিভাইড করে কত মাস আসছে? 6.64 ইন্টু 10⁻27 কেজি পেয়ে গেলাম একটার মাস। ওখান থেকে ভি ইকুয়াল টু এইচ বাই এম বি করে ওটা বার করেছে। তাহলে ওখান থেকে ভেলোসিটিটা বার করেছে। অনেক কিছু ভাবেই বার করা যায়। এটাকে অ্যাপ্রোচ করার সময় কি করেছে? যে ভেলোসিটিটাকে আলাদা করে বার করেছে, মাসটাকে পেয়ে গেছি, ল্যামডা বলেছে 8 পিকোমিটার। এখানে একটা জিনিস দেখ, 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻12 মিটার। তাহলে আমরা ন্যানোমিটার দেখলাম 10⁻19। ন্যানোমিটার মানে কত হলো? 10⁻19। 19 কেন বলছি? 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻9 মিটার। অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻10, পিকোমিটার মানে হচ্ছে 10⁻12। ওটা বসিয়ে ভেলোসিটি বার করলো,
আর আলফা কণার গতিশক্তি হয়ে গেল হাফ এমভি স্কোয়ার হলো। তাহলে এই কোশ্চেনের শেখার জায়গা কোনটা ছিল, একটা আলফা পার্টিকেলের মাস কি করে বার করব। এর আগের কোশ্চেনের শেখার মেন কি পয়েন্ট কোথায় ছিল, একটা প্রোটনের মাস আর একটা ইলেকট্রনের মাসের মধ্যে যে ডিফারেন্সটা মানে অনুপাতটা ওটা 1836 হয়। এইটুকু জিনিস আগেরটা থেকে শেখা। তাহলে প্রতিটা নিউমেরিক্যালে আমরা কিছু না কিছু একটু শিখতে পাচ্ছি। এই জন্যই ছায়া প্রকাশনীর যে সলভ নিউমেরিক্যাল গুলো রয়েছে সেই সলভ নিউমেরিক্যাল গুলো করাটা এতটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখি, নেক্সট কি বলেছে, যদি 110 মিলিয়ন ভোল্ট, হ্যাঁ 110 মিলিয়ন ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করে একটি ইলেকট্রনে ত্বরণ সৃষ্টি করা হয়, ভেলোসিটি আনা হয়েছে, তবে ওই ইলেকট্রনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা জানতে চেয়েছে। আমরা ওই ফর্মুলা কি দেখলাম, একটা ইলেকট্রনকে ভি ইলেকট্রন ভোল্টের মধ্যে যদি রাখা হয় তাহলে ইভি হচ্ছে তার কাইনেটিক এনার্জি, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার টুয়াইস এম ইভি আসছিল। তাহলে বলেছে 10 মিলিয়ন ভোল্ট প্রভাবে রাখলে ইলেকট্রনের শক্তি কত হবে, 110 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। তার মানে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, তাহলে 10⁶ আসবে 1 মিলিয়ন মানে, ঠিক আছে 1 মিলিয়ন মানে 10⁶ লাখ। আমি যদি লাখে লিখি মানে ওইভাবে যদি আমি সংখ্যায় লিখি তাহলে 10 লাখ মানে হচ্ছে কত, 10 লাখ মানে হচ্ছে এটা মানে কত, 10⁶ মানে কি একের পরে 6টা শূন্য, একের পরে 6টা শূন্য মানে কত হয় 10 লাখ, 1 মিলিয়ন মানে সেটাই। তার জন্য যখন 110 মিলিয়ন ভোল্ট বলা হয়েছে তাহলে 110 কে 10⁶ দিয়ে গুণ করা হলো, তাহলে অত ইলেকট্রন ভোল্ট চলে এলো। তাহলে প্রথম কাজটা সেটা করা হলো। আর আমরা কি জানি হাফ এমভি স্কোয়ার মানেই এত ইলেকট্রন ভোল্ট, বলেই দিয়েছে এত মিলিয়ন ভোল্ট বলো। তাহলে হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু 110 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট দাঁড়ালো। তাহলে সেই জায়গাটা কি করা হয়েছে, 110 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা বসিয়ে দিলাম, তাহলে এটা জুলে কনভার্ট হলো। বেশ, ঠিক আছে, কারণ এটা কি হয়েছে 110 ইন্টু 10⁻⁻⁶ ইলেকট্রন ভোল্ট বেরিয়েছে। তাহলে ইলেকট্রনের চার্জ ইন্টু ভোল্ট, তাহলে এবার ইলেকট্রনের চার্জটা এখানে গুণ করতে হবে, তো যে ইলেকট্রনের চার্জটা এখানে গুণ হলো জুল দাঁড়ালো। আর হাফ এমভি স্কোয়ারে কি আছে, হাফ ইলেকট্রনের মাস বসিয়ে দিলাম, মাস বসলো আর ভি স্কোয়ার রয়ে গেল, বাকি এদিকে সব ভ্যালু আছে। এখান থেকে আলটিমেটলি ভি বেরোলো, ভি এর ভ্যালু এখানে বেরিয়ে গেল, ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর বসিয়েই দেখতে পারবি। এখান থেকে আলটিমেটলি ল্যামডা এইচ বাই এম ভি, মাস তো ইলেকট্রনেরই মাস বসলো আর এখান থেকে ভেলোসিটি বার করে বসানো হলো, উপরে অত জুল সেকেন্ড কেটে কুটে গিয়ে 1.17 ইন্টু 10⁻13 মিটার বেরিয়ে চলে এলো অ্যান্সার। এ হচ্ছে এটা। তাহলে এই প্রায় প্রতিটা প্রশ্নে কিছু না কিছু আমরা শিখতে পারলাম। এই জন্যই বারবার বলছি ছায়া প্রকাশনী সলভ নিউমেরিক্যাল গুলো দেখতেই হবে। তাহলে এই ছিল এখানের কিছু নিউমেরিক্যাল, স্ট্যান্ডার্ড কিছু নিউমেরিক্যাল আশা করি বুঝতে পারলি। এবার আসছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা পরীক্ষায় কোশ্চেন কি আসবে, তোকে ডাইরেক্ট হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির স্টেটমেন্ট লিখতে দেবে, এবং যেই মোমেন্টে একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে এক্ষুনি, যদি তোকে স্টেটমেন্ট লিখতে দেয় তুই অলওয়েজ তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা লিখে দেখাবি। কি করবি, অলওয়েজ তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা এটা হোক আলটিমেটটা হোক ওটা হোক একই ব্যাপার, কোনো ব্যাপার না, যেটা লিখবি যেন ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা লিখে দেখাস, এটা হচ্ছে কথা। তাহলে হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল কি বলছে, বলছে যে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো কোন সাব অ্যাটমিক পার্টিকেল যদি থাকে, তাহলে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো যদি কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেল হয়, তাহলে তার পজিশন, তার এক্সাক্ট পজিশন এবং এক্সাক্ট মোমেন্টাম, এই দুটো বস্তুকে একই সঙ্গে সঠিকভাবে মাপা সম্ভব নয়। তুই আজকে পজিশন মাপছিস পরশু মোমেন্টাম মাপছিস এরকম নয়, পজিশন এবং মোমেন্টাম দুটো জিনিসকেই একই সঙ্গে মাপবো। কিন্তু দুটো জিনিসকে যদি আমরা একই সঙ্গে মাপতে যাই, দুটোকেই সঠিকভাবে মানে নির্ভুলভাবে মাপা সম্ভব নয়। মোমেন্টাম ভালোভাবে মাপতে গেলে পজিশনে আনসার্টিনিটি আসবে, পজিশন ভালোভাবে মাপতে গেলে মোমেন্টামে আনসার্টিনিটি আসবে। তাহলে এটা নীতিটা ভালো করে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষাতে লিখতে দেবে। কি লিখতে দেবে, কি লিখবি, তাহলে কোনো গতিশীল অবপারমাণবিক, দ্যাট মিনস সাব অ্যাটমিক, যেটা বলছিলাম কণার যেমন ইলেকট্রন, অবস্থান মানে পজিশন এবং ভরবেগ মানে মোমেন্টাম, এই ওয়ার্ডটা যেন থাকে কি ওয়ার্ড, একই সঙ্গে, সাইমালটেনাসলি একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। তাহলে একই সঙ্গে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট কেন, কারণ আমি একই মোমেন্টে মাপার চেষ্টা করছি, আজকে কালকে পরশু তরশু ডিফারেন্স নেই, তাহলে একই সঙ্গে মাপতে পারবো না। তাহলে গাণিতিক রূপ কি হবে, পজিশন আর মোমেন্টামের আনসার্টিনিটি বলতে কিরকম বোঝাতে চাইছে ব্যাপারটা, বলতে চাইছে ধর পজিশনের আনসার্টিনিটি ডেল্টা এক্স, এই যে ডেল্টা এক্স লিখছি,
ডেল্টা এক্স মানে হচ্ছে x2 মাইনাস x1। ধর এটা একটা সংখ্যা রেখা, এই পজিশনটার আমি বললাম x1, এই পজিশনটা আমি বলছি x2, ঠিক আছে? তাহলে ধর তুই কোনো একটা পার্টিকুলার পজিশন এক্স্যাক্টলি বলতে পারিস যে হ্যাঁ ওটা x1 পজিশনেই আছে, এক্স্যাক্ট বলে দিলি ওটা অত পজিশনে আছে। বা কেউ x2 পজিশনে আছে, তাহলে তুই বলে দিলি ওই পার্টিকেলটা এক্স্যাক্টলি x2 পজিশনে রয়েছে, মানে 10 মিটার পজিশনে রয়েছে, মানে অরিজিনকে ধরলি 0, তোর বাড়ির দরজাটাকে ধরলি 0 মিটার, ওখান থেকে 10 মিটার আগে পার্টিকেলটা রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখন তুই এক্স্যাক্টলি বলতে পারছিস না তোর বাড়ির দরজা থেকে 10 মিটার দূরে আছে না 15 মিটার না 20 মিটার। তাহলে তোকে এখন বলতে হবে একটা রেঞ্জ। তুই বলছিস কি ইলেকট্রনটা এক্স্যাক্টলি তো আমি জানি না কোথায়, তবে ইলেকট্রনটা x2 থেকে x1 এর মাঝামাঝি কোনো এক জায়গাতে আছে, মানে তোর বাড়ির দরজা থেকে 10 মিটার দূরেও থাকতে পারে, 11, 12, 13, 14, 15 অনেক কিছু হতে পারে, আলটিমেট 20 মিটারের মধ্যে আছে, মানে 10 থেকে 20 মিটারের মধ্যে তুমি কোথাও না কোথাও ওটাকে পাবে। 21-এ নয় বা 9-এ নয়, 10 থেকে 20-র মধ্যে কোথাও আছে। কিন্তু আমরা রেগুলার লাইফে কি কোনো একটা বস্তুর পজিশন এক্স্যাক্টলি বলতে পারি, ইলেকট্রন বা ইলেকট্রনের মতো সাব অ্যাটমিক পার্টিকেলের এক্স্যাক্ট পজিশনটা আমরা বলে উঠতে পারি না, ওটাকেই আমরা ডেল্টা এক্স বলি। এবার কি হয়েছে, এই এক্স টু আর এক্স ওয়ান এর মধ্যে পজিশনটা যত ছোট হতে থাকবে, মানে ডেল্টা এক্স এর ভ্যালুটা যত ছোট হবে, তত আমরা বলবো মোর প্রিসাইজ একটা ভ্যালু। ধর আমি তোকে বললাম তোর কাছে কত টাকা আছে, তুই আমাকে বলি স্যার এক্স্যাক্টলি তো জানি না কত টাকা আছে, তবে যতদূর সম্ভব মানি ব্যাগে 100 থেকে 110 টাকার মধ্যে কিছু একটা আছে। তাহলে 110 টাকা, 100 থেকে 110 টাকা মানে কি 101 টাকা হতে পারে, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, অনেক টাকাই হতে পারে, মানে ওই মাঝে কোনো না কোনো সংখ্যা হতে পারে। তাহলে তো ওখানে ওখানে তোর ডেল্টা এক্স এর ভ্যালু কত আসছে, 10 টাকা। এবার তুই বললি যে 100 থেকে 110 নয়, এবার বলি 100 থেকে 105, তোর রেঞ্জটা কমে এলো, x2 মাইনাস x1 এর ভ্যালুটা কমে এলো, মানে ডেল্টা এক্স এর ভ্যালুটা কমে এলো। ডেল্টা এক্স এর ভ্যালুটা কমে এলো মানে কি আমি মোর অ্যান্ড মোর এক্সাক্ট ভ্যালুর দিকে যাচ্ছি, মোর অ্যান্ড মোর প্রিসাইজ। তারপরে বলি 100 থেকে 105 নয়, 100 থেকে 103 এর মধ্যে, আরো কাছে চলে এলো। এরকম করতে করতে বললি এক্সাক্ট ভ্যালুতে চলে এলি যে 102 টাকা আছে। ওটা তো এক্সাক্ট, আমরা এক্সাক্ট বলতে পারবো না, আমাকে একটা রেঞ্জে বলবো, এই রেঞ্জটা যত কাছে আনতে পারবো তত বলবো মোর প্রিসাইজলি আমি পজিশনটা মাপতে পারছি। যত x2 আর x1 এর মধ্যে এই গ্যাপটা ছোট ছোট হবে, তাহলে ইলেকট্রনটাকে প্রথমে তুই এই লাল থেকে এই লালের মধ্যে পাচ্ছিলি, তারপরে ওটা ছোট হয়ে হয়তো এইটুকু জায়গার মধ্যে চলে এলো, তাহলে আরো ছোট জায়গার মধ্যে পাচ্ছিস, তারপরে হয়তো আরো ছোট জায়গার মধ্যে চলে এলো। তাহলে যত এই ভ্যালুটা কমছে, ইলেকট্রনটাকে মোর অ্যান্ড মোর প্রিসাইজ বলতে পারবো পজিশনটা, তত ডেল্টা এক্স এর ভ্যালুটা কমছে। সেম ওয়েতে আরেকটা যেটা লিখছি সেটা হচ্ছে ডেল্টা পি, এক্স অ্যাক্সিস বরাবরই, মানে তার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবরই তার মোমেন্টামটা মাপছি, নড়াচড়া করছে, ঠিক আছে? এই পাথে নড়াচড়া করছে, এই নড়াচড়া করার সময় কোন কোন পজিশনে ইলেকট্রনটা আছে, কোন কোন পজিশন ইলেকট্রনটা পাচ্ছে, আর এই পজিশন বরাবর সে মোমেন্টামে রয়েছে, এটা বলতে চাইছি। তাহলে ডেল্টা পি এক্স মানে এটাকে আমি বলতে পারি যে একবার পি টু মাইনাস পি ওয়ান, এটা এক্স অ্যাক্সিস বরাবরই হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, এক্সট্রা সরা, পরে ওটা এক্স অ্যাক্সিস বরাবরই মোমেন্টাম হচ্ছে। তাহলে কত মোমেন্টাম, এক্সাক্ট মোমেন্টাম বলতে পারছি না এটা। এবার যত প্রিসাইজলি বলবো তত ডেল্টা পি এক্স এর ভ্যালুটা কমবে, বা যত তুই প্রিসাইজলি বলতে পারবি না তত ডেল্টা পি এক্স এর ভ্যালুটা বাড়বে, এটাই আর কি। তাহলে মেন ফর্মুলা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স, এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি, গ্রেটার ইকুয়াল টু h/4 পাই। তাহলে পজিশনে আনসার্টেনিটি এবং মোমেন্টামে আনসার্টেনিটির গুণফলটা অলওয়েজ h/4 এর সমান হবে বা তার থেকে বড় হবে, এটা হচ্ছে কথা। আমরা যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, মানে আমরা যে রেগুলার লাইফে কাজ করি, আমরা কখনোই এই ব্যারিয়ারটাকে ক্রস করেই যাই না। মানে আমাদের রেগুলার লাইফে যদি পজিশন মোমেন্টামের আনসার্টেনিটি থাকে, সেই আনসার্টেনিটির গুণফলটা কখনোই h/4 থেকে বড়ই থাকে, h/4 এর বড় বা সমান থাকে, তার থেকে ছোট হয়ে যায় না, অলওয়েজ h/4 থেকে অনেক বড় থাকে। কেন কি, এই h/4 এই ভ্যালুটা আমরা অলরেডি জানি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কি 6.626 ইন্টু 10⁻34। অলরেডি h/4 এই ভ্যালুটা খুবই ছোট ভ্যালু। আমাদের রেগুলার লাইফে এই গুণফলটা অলওয়েজ h/4 থেকে অনেক বড় থাকে। আমরা এই মানে এই যে বাউন্ডারি কন্ডিশন পর্যন্ত আমরা পৌঁছাতেই পারি না, সে তো পরের কথা। এই ডেল্টা এক্স আর ডেল্টা পি এক্স এর গুণফলটা h/4 থেকে ছোট হয়ে যাবে, সেটা তো অনেক দূরের কথা। আমরা ইকুয়াল টু পজিশনেও আমরা রেগুলার লাইফে মানে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে আসি না, তার কারণ কি h/4 এর ভ্যালুটাই খুবই ছোট একটা সংখ্যা। এবারে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, যদি তার পজিশনটাকে তুই খুব এক্স্যাক্টলি মাপার চেষ্টা করিস, তখন ডেল্টা এক্স এর ভ্যালুটা খুব ছোট হয়ে যায়। ডেল্টা এক্স এর ভ্যালুটা যখন ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, তাহলে ডেল্টা এক্স আর ডেল্টা পি এক্স এর গুণফলটাও ওভারঅল ছোট হবে ছোট হবে ছোট হবে, একটা টাইমে h/4 এর সমান হয়ে যাবে ছোট হতে হতে। এবার
h/4 এর সাথে ভ্যালুটা সমান হলো, গ্রেটার ইকুয়াল টু আছে, ওর থেকে বড় অথবা ছোট হবে, সমান হবে। প্রথমে বড় ছিল, ডেল্টা এক্স এর ভ্যালুটা তুই কমাচ্ছিস, মানে এই কত রেঞ্জের মধ্যে মোর অ্যান্ড মোর প্রিসাইজ করছিস, ডেল্টা এক্স এর ভ্যালুটা কমতে 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 আসছে, একটা টাইম পর্যন্ত পরে এসে তুই h/4 এই বেরিয়ার কন্ডিশনে হয়ে আসবে, মানে ওর সমান হয়ে গেল। তুই যদি তারপরেও আরো ফার্দার ডেল্টা এক্স টাকে ছোট করার চেষ্টা করিস, কি হবে, h/4 এর থেকে ডেল এক্স আর ডেল পি এর গুণফলটা ছোট হয়ে যাবে, কিন্তু হাইজেনবার্গের আনসার্টেইন প্রিন্সিপাল বলছে ওর থেকে তো ছোট হওয়া সম্ভব নয়, তাই এই বেরিয়ারটা যেন ব্রেক না করে যায়, তাই ডেল পি এক্স এর ভ্যালুটা এবার বাড়তে শুরু করে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে ম্যাথামেটিক্যালি ভাবলে এটা, তাহলে ডেল্টা এক্স কে তুই যত প্রিসাইজলি বলবি h/4 এই বেরিয়ারটা যেন ব্রেক না করে যায়, তাই পি এক্স এর ভ্যালুকে বাড়তে হবে, অ্যান্ড ভাইসি ভার্সা, ডেল্টা পি এক্স এর ভ্যালুকে যত প্রিসাইজলি বলার চেষ্টা করবি, বেরিয়ারটা যেন ব্রেক না হয়, ডেল এক্স এর ভ্যালুটাকে বাড়তে হবে। ম্যাথামেটিক্যালি ব্যাপারটা এরকম, ঠিক আছে? এই হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। আর তুই যদি বিষয়টা ভাবিস, সেটা হচ্ছে ধর যে কোনো স্ট্যান্ডার্ড বই তুই দেখবি, যে কোনো স্ট্যান্ডার্ড বই এটার এক্সপ্লেনেশন লেখা থাকে, সেটা হচ্ছে আমরা রেগুলার লাইফে যখন কোনো বস্তুকে দেখি, কোনো একটা বস্তুকে আমরা দেখতে পাই কখন, যখন লাইট সোর্স থাকবে, লাইট থেকে ফোটন পার্টিকেল গুলো আছে, সেই ফোটন পার্টিকেল গুলো আমার মুখে ধাক্কা খাচ্ছে, সেখান থেকে ধাক্কা খেয়ে তোর চোখে পড়ছে, তবে তুই আমাকে দেখতে পাচ্ছিস। কিন্তু সেম ওয়েতে তুই ধর ইলেকট্রনকে দেখার চেষ্টা করছিস, ঠিক আছে? তো ইলেকট্রনকে দেখতে গেলেও সেখানে ফোটন পার্টিকেল দিয়ে বোম্বার্ডিং করতে হবে, ফোটন পার্টিকেলটা ইলেকট্রনটাকে ধাক্কা খাবে, দিয়ে আমার চোখে পৌঁছাবে, তবে গিয়ে আমি ইলেকট্রনটাকে দেখতে পাবো। তাহলে ইলেকট্রনটা ধর এখানে আছে, সার্কুলার পাথে যাচ্ছিল, এরকম একটা পজিশন ইলেকট্রনটা আছে। এবার তুই কি করলি, তুই একটা ফোটন পার্টিকেল একে বোম্বার্ডিং করলি, এখানে ফোটন পার্টিকেলটা হিট করলো, ব্যাক করে এলো, এই লেটসে আমার চোখ, ধরে নে এটা চোখ, একটু বুঝে নে এটা চোখ, আমার চোখে পড়লো, আমি দেখতে পেলাম যে ইলেকট্রনটা এখানে আছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রনটা কে যখন ফোটনটা গিয়ে ধাক্কা মারলো, ইলেকট্রনটা কিন্তু ওর এই পাথ বরাবর যাওয়ার কথা ছিল, এই ডট ডট পাথ বরাবর, ইলেকট্রনটা এখানে ধাক্কা খেয়ে হয়তো নতুন কোন একটা পজিশনে পৌঁছে গেল। তাহলে যেই মোমেন্টে আমি জানছি ইলেকট্রনটা এই গ্রিন বক্সটাই রয়েছে, ইলেকট্রনটা পৌঁছে গেছে রেড বক্সটায়, মানে আমি রিয়েল টাইমে তার পজিশনটা জানতে পারছি না। অন্য সিচুয়েশনে হয়তো আবার একটা ফোটন এখানে ধাক্কা মারলো, ব্যাক করে এলো, আমি এই পজিশনে দেখছি, চোখে পড়লো, তখন হয়তো ইলেকট্রনটা এখান থেকে অন্য কোনো একটা পজিশনে পৌঁছে গেছে। তাহলে আমি কখনোই ইলেকট্রনের এক্সাক্ট পজিশন মোমেন্টাম বলতে পারছি না, তার কারণ তার পজিশন বা মোমেন্টাম বলতে গেলে যে ফোটন পার্টিকেল গুলো আসবে, সেই ফোটন পার্টিকেল গুলো কিন্তু ইলেকট্রনটাকে তার জায়গা থেকে অলওয়েজ সরিয়ে দেবে। যদি আমরা রিয়েল লাইফের সাথে ভাবার চেষ্টা করি, রিয়েল লাইফে এরকম তো এক্সাম্পল পাবো না, কারণ আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড এভাবে কাজ করে না। ধর একটা ক্রিকেটার ব্যাটসম্যান, ব্যাটার বল মেরেছে, বলটা উপরে উঠেছে, প্রজেক্টাইল মোশনে বলটা যাচ্ছে, বলটা উঠেছে, বলটা এইভাবে যাচ্ছে, কোথাও একটা পড়বে, ফিল্ডার যে দাঁড়িয়ে রয়েছে ফিল্ডার এখন বলটাকে ক্যাচ করবে, বলটাকে ক্যাচ করার জন্য ফিল্ডার বলটা যে পজিশন আছে সেই অনুযায়ী সার্টেন ভেলোসিটিতে এগিয়ে যায় বা পিছিয়ে যায়, ডান দিকে বাঁ দিকে হয়, সার্টেন একটা মোমেন্টে ডাইভ করে, কত অ্যাঙ্গেলে কতটা স্ট্রেচ করলে বলটা হাতে পড়বে সে সেটা ক্যালকুলেট করে। দ্যাট মিনস আমাদের ব্রেন কিন্তু সমস্ত কিছুকে নিউটনিয়ান মেকানিক্সে ক্যালকুলেট করে, এবং সে ব্যাটসম্যান বলটাকে এক্স্যাক্টলি ক্যাচ করতে পারছে, তার রিজনটা হচ্ছে বলটার পজিশন এবং মোমেন্টাম ব্যাটসম্যান বলছি ফিল্ডারটা ক্যাচ করতে পারছে, তার কারণ ওই বলটার পজিশন এবং মোমেন্টামটা কিন্তু ফিল্ডারের ব্রেন, মানে হিউম্যান ব্রেন কন্টিনিউয়াসলি এক্স্যাক্টলি মাপতে পারছে একই টাইমে, তবে গিয়েই কোন মোমেন্টে কত ভেলোসিটিতে আসছে আমি ক্যালকুলেট করতে পারছি। অবশ্যই কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না যে এত ভেলোসিটি, এত মোমেন্টাম বা এত পজিশন, কোথায় আছে, কোন মোমেন্টে কোথায় আছে, কত স্পিড, এটা আমরা পারসিভ করতে পারি, সেই অনুযায়ী আমরা ডাইভ দিবা এগিয়ে যাই। কিন্তু যদি তোকে নিয়ে আমি সাব অ্যাটমিক লেভেলে নেমে যাই, তখন কি হবে? সাব অ্যাটমিক লেভেলে নেমে গেলে যে তোর দিকে আমি একটা ইলেকট্রন ছুড়ে দিলাম, এবার ইলেকট্রনটার পজিশন তুই বোঝার চেষ্টা করছিস, ইলেকট্রনটা আসছে তোর চোখের সামনে, তুই ইলেকট্রনকে যেই দেখছিস, এক ফোটন এসে তাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে ওই পজিশন থেকে তোর চোখে এলো, তুই বুঝলি ইলেকট্রনটা তোর চোখের সামনে আছে, কিন্তু ওই ধাক্কা খাওয়ার ফলে ইলেকট্রনটা হয়ে গেছে ডান দিকে বা বাঁ দিকে সরে গেছে। নেক্সট টাইম তুই যখন ইলেকট্রনটা দেখছিস তোর বাঁ দিকে আছে, লেটসে তুই যাচ্ছিস এখানে, ধাক্কা খেয়ে হয়তো ইলেকট্রনটা অন্য কোথাও চলে গেছে। তাই কখনো ইলেকট্রনটার পজিশন বা মোমেন্টাম তুই এক্স্যাক্টলি বুঝতে পারবি না। আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, আমাদের রেগুলার ওয়ার্ল্ড, আমাদের চোখে ওয়ার্কিং ওয়ার্ল্ড, যেটা আমার চোখের সামনে যে দেখতে পাচ্ছি যা বস্তু, সেটা যেভাবে কাজ করে আমাদের কোয়ান্টাম লেভেল বা অ্যাটমিক লেভেল কিন্তু সেভাবে কাজ করে না। তাই ইলেকট্রনের পজিশন মোমেন্টাম আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। পরের ক্লাসে যখন আমরা এক্স্যাক্টলি কোয়ান্টাম মেকানিক্সে ঢুকবো, বিষয়গুলো কি হচ্ছে বুঝবো, এবং অ্যাটম আদতে যেভাবে পড়ে এসেছিস বা পড়লি এতদিন, একটা অ্যাটম কিন্তু সেভাবে, তার ভিতরে ইলেকট্রনগুলো কিন্তু সেভাবে নেই।
এবার এই বিষয়ে তো আমরা তো রেগুলার লাইফে আমি তোকে এই বিষয়ে কোনো এক্সাম্পল দেখাতে পারবো না, কারণ রেগুলার লাইফে এভাবে হয় না, এটা অ্যাটমিক লেভেলেই হয়। তাই আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। আমি একটা ইউটিউবে ভিডিও চালাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখ, কি বুঝলি একটু বলবি, আমিও একটু সেটা নিয়ে একটু আলোচনা করব, কিছু নিউমেরিক্যাল দেখবো, তাহলেই আমাদের আজকের ক্লাস হয়ে যাবে। নেক্সট দিন আমরা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে ঢুকবো, যেখান থেকে মেন পরীক্ষাতে তো কোশ্চেন করবেই করবে। তাহলে আমি ভিডিওটা এখানে চালাচ্ছি, ভিডিওটা দেখ, ঠিক আছে? দাঁড়া, ঠিক আছে, চালাই। Doing an experiment that demonstrates Heisenberg's uncertainty principle. So here I have a green laser and I'm pointing down through a narrow slit. That slit can be adjusted so it can be made narrower or wider. And the laser spot is projected onto a screen behind it. So what do you think is going to happen to this spot on the screen as I narrow the slit? Let's have a look. You see exactly what you'd expect. The spot gets narrower and narrower. The sides are getting cut off by the slit. Makes complete sense. And if you stop there, you would never realize that Heisenberg's uncertainty principle is at work. But if you keep going, something strange happens. As you make the slit even narrower, the spot starts to spread out. Isn't that incredible? You're making the slit narrower, and yet the spot on the wall is getting wider. The narrower you make it, the wider that spot on the wall becomes. To understand this, we have to look at Heisenberg's uncertainty principle. Heisenberg's uncertainty principle is normally written as delta x, delta p is greater than or equal to h on 4 pi. So what does this mean? Well, it's about the position and the momentum of a particle. So x is the position of the particle and p is its momentum. So delta x is the uncertainty in position and delta p is the uncertainty in the momentum. Now, if you multiply those two quantities together, they must always be greater than or equal to h on 4 pi. Now, h is Planck's constant, and that deserves a video all to itself, like this one by 60 symbols. But for our purposes, it's just a very small number. So in our everyday lives, we don't come up against this uncertainty relation because everything is much, much bigger than h. But as we narrowed the slit, we were decreasing delta x for those photons. So we were getting more and more precise about where the photons were passing through that slit. And at a certain point, you come to this limit, so that if you narrow this any further, you're going to break this uncertainty relationship. So what needs to happen is the uncertainty and momentum needs to go up. I should specify this is uncertainty and momentum in the x direction, in the horizontal direction. So if before photons were going perfectly straight, now they must veer off to the left or to the right to ensure that we don't break Heisenberg's uncertainty relation. And the more you decrease your uncertainty in position, the more narrow you make that slit, the more the uncertainty in momentum has to go up. And so if these photons are going to the left and the right, that's going to produce a much wider beam. It's really, really non-intuitive, but it's the way the world works. আশা করি বুঝতে পারলি এক্সপেরিমেন্টে কি দেখানোর চেষ্টা করলো, তাই না? তাহলে ওটাই হলো যে আমি যত স্লিটটাকে ছোট করছি, দ্যাট মিনস আমার হাতের এই পয়েন্টটাকে ধর x1 পজিশন আর এই পজিশনটাকে ধর x2 পজিশন, রাইট? এটা x1 আর x2 পজিশন। এবার যত আমি স্লিটটাকে ছোট করছি কি হচ্ছে, x2 আর x1 কাছাকাছি আসছে। দ্যাট মিনস এই জায়গাটায় যেটা বলছিলাম যে এদের মধ্যে যে আনসার্টিনিটি ইন পজিশন, যে x2 আর x1 এর মধ্যে ফোটনগুলো x2 আর x1 এর মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যত ছোট করছি কি হচ্ছে, x2 আর x1টা একে অপরের কাছাকাছি আসছে, তাহলে ডেল্টা এক্স এর ভ্যালুটা কমছে কমছে কমছে। একটা টাইমে ডেল্টা এক্স এর ভ্যালুটা এতটাই কমে যাচ্ছে, এই আপন 4 পাইয়ের থেকেও ছোট হয়ে যাচ্ছে গুণফলটা, তখন ডেল্টা পি এক্স কে বাড়তে হবে। তখন কি হচ্ছে, স্লিটটাকে ফার্দার ন্যারো করলেও, ফার্দার সরু করলেও আমার যে বিমটা বা লেজারের পয়েন্টারটা ছিল, লেজারের পয়েন্টারটা মোর অ্যান্ড মোর, এরপরেও লেজারের পয়েন্টারটা এখানে কি ছোট সাইড দিয়ে এটাকে কাটতে কাটতে সরু করে দেওয়ার কথা। কিন্তু একটা টাইমের বাদে ডেল এক্স x2 মাইনাস x1 এর ভ্যালুটা এতটাই কম হয়ে যাচ্ছে, তখন কি আমি দেখতে পাচ্ছি বিমটা আর ফার্দার ছোট না হয়ে এবার কি একটু ওয়াইডেন হয়ে যাচ্ছে, তাই না?
তাহলে ডেল্টা পিএক্সটা বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে হাইজেনবার্গস আনসার্টিনিটি প্রিন্সিপাল। তাহলে কি না, ধর ডেল্টা এক্স ইন্টু ডেল পি গ্রেটার ইকুয়াল টু এইচ অপন 4 পাই ডেল পি এক্স বললাম এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এখানে লিখতে পারি ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল এম ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর, ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর গ্রেটার ইকুয়াল টু এইচ আপন 4 পাই। পরের লাইনে লেখা যাবে ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল ভি এক্স, এমটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়ালের বাইরে এমটা বেরিয়ে চলে এলো, ঠিক আছে, এইচ আপন 4 পাই। পরের লাইনে দাঁড়িয়ে গেল ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল ভি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ আপন 4 পাই এম। তাহলে তুই এটাও লিখতে পারিস ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এটাও লিখতে পারিস ম্যাথামেটিক্যাল ফর্মুলা, কোনো বয়স পার নয়। তাই এটাকে আমরা বলি পজিশন মোমেন্টাম আনসার্টিনিটি বলতে পারিস, বা পজিশন ভেলোসিটি আনসার্টিনিটিও আমরা এটাকে বলতে পারি। এছাড়া টাইম অ্যান্ড এনার্জির একটা আনসার্টিনিটি আছে, ডেল ইন্টু ডেল টি গ্রেটার ইকুয়াল টু এইচ আপন 4 পাই। আর একটা জিনিস দেখি, ধর এইচ বাই 4 পাই, তো আগের দিন আমরা দেখেছিলাম এইচ বাই 2 পাই কে আমরা লিখতে পারি এইচ কাট। তাই এইচ বাই 4 পাই কে যদি কখনো পরীক্ষাতে এইচ কাট বাই 2 লিখে দেয়, তাহলে যেন ভয় পাবি না, ঠিক আছে, কারণ এইচ বাই 2 পাইটাই হচ্ছে এইচ কাট, তাহলে ওটা এইচ বাই 4 পাইটা এইচ কাট বাই 2। বেশ, তাহলে দেখে নিলি এম ডেল ভি, তাহলে ডেল এক্স ইন্টু ডেল ভি হচ্ছে এইচ বাই 4 পাই এম। এবার নিচে কথাগুলো লিখেছে দেখ, যে অ্যাক্সিস বরাবর নিবি ডেল এক্স ইন্টু ডেল পি এক্স এইচ আপন 4 পাই, জেড ফেড জানিলে নিলি। আর একটা জিনিস আমাদের এখানে একটু ভালো করে দেখে নিতে হবে, সেটা হচ্ছে সেম ওয়েতে সময় এবং শক্তির পরিমাপের ক্ষেত্রেও সেম অনিশ্চয়তা নীতি চলে। তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল ই ইন্টু ডেল টি, সেটাও কিন্তু এইচ আপন 4 পাই, এটাও জানতে হবে। পরীক্ষাতে হয়তো তোকে লিখে দিল হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল সম্বন্ধে নিচের কোন তথ্যটি ভুল বলো, দিয়ে একটা অপশনে ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার ইকুয়াল টু এইচ বাই 4 পাই দিয়ে দিল, তুই ভাবছিস যে ডেল এক্স ইন্টু ডেল ভি ছিল তো এইচ বাই 4 পাই, তাহলে ডেল টি তো নয়, তাহলে প্রবাবলি এটা ভুল না, ঠিক এই ক্ষেত্রেও আনসার্টিনিটি চলে, এটা জানতে হবে। আচ্ছা, এবার আমরা কিছু গুরুত্ব দেখে নিই হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপালের গুরুত্ব। ওই একই কথাই, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার অবস্থানের পরিমাপ যত নির্ভুল হবে, ভরবেগ তথা বেগ নির্ণয়ে অনিশ্চয়তা তত বেশি হবে, যেটা বলছিলাম। যদি ডেল এক্সটা 0 হয়ে যায়, ডেল পি বা ডেল ভি এর ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যাবে। সেম ওয়েতে তুই পজিশন বা মোমেন্টামে যদি আনসার্টিনিটি কিছুই না থাকে, পজিশনে আনসার্টিনিটি অসীম হয়ে যাবে। তাহলে গতিশীল কণার ক্ষেত্রে পরস্পরের উভয় নির্ভরশীল দুটি স্থিতিমাপকের মধ্যে একটি পরিমাপের অনিশ্চয়তা 0 হলে অপরটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, অসীম হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাকি আর তেমন কিছু, ওই একই কথা একবার রিডিং পড়ে নিলেই বুঝবি যে হ্যাঁ একই কথাবার্তাই বলেছে, নতুন কিছু নেই। এখানে যেমন দেখ বলেছে মাঝারি বা বড় আকারের, ধর তুই কোনো বস্তু ইউজ করছিস, হ্যাঁ ভ্যালু দিয়েছে দেখ, ধর 2 মিলিগ্রাম সাইজের একটা বস্তু, দ্যাট মিনস 2 × 10⁻⁶ কেজির একটা বস্তু ইউজ করছিস। তার ক্ষেত্রে ডেল এক্স ইন্টু ডেল ভি এর ভ্যালু তুই যদি বার করিস এইচ বাই 4 পাই এম, তাহলে এই গুণফলের ভ্যালুটা কত আসছে দেখ তো, 2.6 × 10⁻29 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এবার পরমাণু নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যেটা রয়েছে, সেই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জানি নিউক্লিয়াসের ব্যাস রয়েছে 10⁻15 মিটার, প্রথমে দেখেছি। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে এর স্থানাভাবজনিত অনিশ্চয়তার মান সর্বত্র 10⁻15 হতে পারে, কারণ নিউক্লিয়াস থেকে যদি ব্যাস নিউক্লিয়াসের ব্যাস যদি 10⁻15 হয়, ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে যদি থাকতে হয়, তাহলে সর্বোচ্চ অনিশ্চয়তা 10⁻15 হতে পারে, কারণ 0 টু মানে নিউক্লিয়াসের ব্যাসটাই তো 10⁻15, তাহলে ইলেকট্রন এই এর মধ্যেই থাকবে, তাহলে 10⁻15। তাহলে এইটা যখন ভ্যালুটা বসানো হলো, তাহলে ডেল ভি এর যে ভ্যালুটা আসছে দেখ, এটা হলো, অর্থাৎ এক্ষেত্রে গতিবেগ জনিত অনিশ্চয়তার মান আলোর গতিবেগ অপেক্ষা অনেক বেশি হতে হবে, যা অসম্ভব। অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রন অবস্থিত নয়। তাহলে তোকে যদি এটা কখনো জানতে চায় নিউক্লিয়াসে ইলেকট্রন অবস্থিত নয়, স্টার দিলাম, কারণ একটু যদি ট্রিকি কোশ্চেন কোথাও করে স্টার দিলাম, তার কারণ হচ্ছে যদি তোকে জানতে চাই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে না, এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা প্রিন্সিপাল ইউজ করে আমরা কি করে
বার করতে পারি তাহলে এভাবে বার করতে হবে, যে যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে থাকতে হয় তাহলে তার ম্যাক্সিমাম ডেল এক্স এর ভ্যালু হতে পারে 10⁻15 মিটার, যেহেতু নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে 10⁻15, ওই রেঞ্জের মধ্যেই থাকবে। আর কি ইলেকট্রনের আর ডেল পি এক্স কে ডেল এম বি লিখলি, তাহলে ডেল ভিটা কি দাঁড়াচ্ছে h/4πm ইন্টু ডেল এক্স। ডেল এক্স 10⁻15 মিটার বসালি, ইলেকট্রনের মাস বসালি, আসছে 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি হতে হয়, ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসে থাকতে হয় তাহলে তার ভেলোসিটি হতে হবে 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড, যেটা লাইটের স্পিডের থেকে বেশি। এবং আমরা এটাকে ইউনিভার্সাল ধরে নিই যে লাইটের স্পিডের থেকে বেশি স্পিডের কণা থাকা সম্ভব নয়, বা এটা ধরে আমরা চলি। অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রন এর থাকাটা কোনোদিনই সম্ভব নয়, এরকম কিছু খুচরো কোশ্চেন যদি আসে। আচ্ছা বেশ। মোর মডেলের ব্যর্থতা, ওই যে ব্যর্থতাটা তখনই বলে দিলাম। এবার আমরা এখানে চারটে নিউমেরিক্যাল আছে, দেখে নি তাহলেই হয়ে যাবে। বলেছে শূন্যে 25 গ্রাম ভরের একটি ক্ষুদ্র কণার অবস্থানের অনিশ্চয়তা 10⁻, অবস্থানের অনিশ্চয়তা ডেল্টা এক্স এর ভ্যালু বলেছে, ওই কণার গতিবেগের অনিশ্চয়তা মিটার পার সেকেন্ডে বার করো। ডেল্টা এক্স তোকে বলে দিয়েছে h/4π, আমরা নিউমেরিক্যাল করার সময় ইকুয়াল টু কন্ডিশনটা ধরে চলি, ডেল এম ভি করে নিলাম, 4πm করে দিলাম। তাহলে ডেল এক্স এর ভ্যালু বলেছে, মাস আমাকে বলে দিয়েছে কেজিতে কনভার্ট করে নিলাম, জাস্ট ডেল ভিটা এখান থেকে বার করা। h/4πm এটা জানি, এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, 4π তো বসাবো, 4 ইন্টু 3.14, ডেল এক্স এর ভ্যালু বলে দিয়েছে, এখান থেকে ভেলোসিটিতে আনসার্টিনিটি বেরিয়ে চলে আসবে। সিম্পল। নেক্সট কোশ্চেন দেখি। অবস্থান এবং বেগের অনিশ্চয়তা, তাহলে অবস্থান ডেল্টা এক্স এবং ডেল্টা ভি বলে দিয়েছে কণাটির ভর, তাহলে ডেল এক্স ইন্টু ডেল পি জানি, তাহলে ডেল এম ভি, তাহলে এমটাই শুধুমাত্র একদিকে রেখে বাকি অন্যদিকে গুণ করে দিলে তার মাসটা বেরিয়ে চলে আসবে, হয়ে গেল। তাহলে এটা দেখে এটা একটু মনে রাখিস, 1 জুল মানে কিন্তু কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, এটা বসিয়ে নিতে হবে কোথাও ইউনিট কনভার্সন করার জন্য, নাই গন্ডগোল হয়ে যাবে। 3 নম্বর প্রবলেম দেখ। 3 নম্বর কোশ্চেনে বলেছে কোনো একটা পরমাণুতে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের ভর বলে দিয়েছে, গতিবেগও বলে দিয়েছে। ভর বলেছে, গতিবেগ বলেছে, অনিশ্চয়তাটা বলেনি। যথাযথতার মাত্রা 0.05%, তাহলে 0.05% ইরোর আসতে পারে, অত দূর পর্যন্ত আমরা মাপতে পারবো। ইলেকট্রনের নির্দিষ্ট স্থানে অবস্থানের অনিশ্চয়তা নির্ণয় করো। ডেল্টা এক্স ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি করা হলো, ডেল এম ভি করা হলো, তাহলে ডেল্টা এক্সটা জানতে চেয়েছে। তাহলে এইচ এর ভ্যালু আমি জানি, 4π এর ভ্যালু আমি জানি, ইলেকট্রনের মাস আমি জানি, ভেলোসিটি ডেল্টা ভিটাই বার করতে হবে। ডেল ভিটা কত? 600 হচ্ছে ভ্যালু, সেটাকে এক্স্যাক্টলি এত দূর পর্যন্ত মাপতে পারা যাবে না, এতটা ত্রুটি আসতে পারে, তাহলে এইটুকু হচ্ছে তো ত্রুটি। 0.03, এতটা প্রিসাইজলি বলতে পারবো না। তাহলে ডেল ভিটা এখানে বসলো, বাকি সব জানিস, বসে গেল। এটা হচ্ছে ত্রুটিটা, মানে ভি2 মাইনাস ভি1, যে এত ভেলোসিটি রেঞ্জের মধ্যে থাকবে, সেই ত্রুটিটার রেঞ্জটা হচ্ছে এতটা, ঠিক আছে। অনেক সময় আমাদের বলে কোনো একটা, ধর আমি কথা বলছি, কোনো একটা জিনিসের এক্সাক্ট ভ্যালু 2, ঠিক আছে, এটা আমি আমাদের কেমিস্ট্রি আমাদের প্র্যাকটিক্যালের একটা ডেটা থেকেই বলছি, তার এক্সাক্ট ভ্যালু 2 আসবে, আমাকে ইরোর লিমিট দেয় 40%। দ্যাট মিনস আমি যদি এই ভ্যালুটা 1.6 থেকে 2.4 এর মধ্যে বার করতে পারি, এক্সপেরিমেন্ট করে যে ডেটাটা আসবে সেটা যদি 1.6 থেকে 2.4 এর মধ্যে হয়, কাজ চলবে। দ্যাট মিনস 40% ইরর দিয়েছে, তাহলে 0.4 মতো, তাই তো। তাহলে এটা আমরা করতে দেয়। ধর কোন একটা এক্সপেরিমেন্ট ডেটা, তার হয়তো এক্সাক্ট ভ্যালু আসার কথা 2, তোকে বলেছে, স্যার বললো তোমাকে আমি 20% ইরর লিমিট দিলাম। দ্যাট মিনস তুই 1.20 এর 20% মানে কত, 2 দিয়ে 4, 0.4, তাহলে 1.6 থেকে 2.4 এই রেঞ্জে আমি যদি ভ্যালু বার করতে পারি, তাহলে আমাকে মার্কস দেওয়া হবে। সেরকমই 600 এক্সাক্ট ভ্যালু, তবে যথার্থর সাথে 0.05% অব্দি মাপা যায়, তাহলে 0.03 এইটুকু একটু কি আসবে, আনসার্টেনিটি আসবে। এই 600 প্লাস মাইনাস 0.03 এরকম একটা হবে ব্যাপার। তাহলে 1.93 ইন্টু 10⁻³ ওইটাই বসাতে হবে, এই পার্সেন্টেজে যেটা বলে দেবে ওটা মাল্টিপ্লাই করে দিলে ডেল ভি আসবে, যদি পজিশনে বলতো মাল্টিপ্লাই করে দিলে ডেল এক্স আসতো, এটুকুই বলতে চাইছি।
দেন অনিশ্চয়তা নীতির সাহায্যে একটি গতিশীল ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগের অনিশ্চয়তার গুণফল নির্ণয় করতে বলেছে। তা ডেল এক্স ইন্টু ডেল পি ডেল এম ভি করে নিলাম, তাহলে ডেল এক্স ইন্টু ডেল ভি এইচ বাই 4 পাই এম, এইচ এর ভ্যালু বসলো 4 পাই এম এর ভ্যালু বসলো, যত আসছে এটাই হচ্ছে 5 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, এত দূর অব্দি ভ্যালু আসছে। তাহলে আমরা এখান থেকে পড়ে নিলাম। এবার হচ্ছে পরিচ্ছেদে এই যতটা পড়লাম সেই সংক্রান্ত কিছু কোশ্চেন বলেছে, দেখ সব কটা কোশ্চেনই নিজে করতে পারবি। পরমাণু ইলেকট্রনের অবস্থান এবং কক্ষপথে অবস্থান সবগুলো সঠিকভাবে বলা যায়, বলা সম্ভব নয় কেন? প্রত্যেক জীবনে অনিশ্চয়তা নীতির প্রভাব আলোচনা করো। তার প্রত্যেক জীবনে অনিশ্চয়তা নীতির প্রভাব আলোচনা করো বলতে এটা 2 মিলিগ্রামের বস্তু দিয়ে ক্যালকুলেট করে দেখিয়ে দিলি। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ফোটনের সঙ্গে ইলেকট্রনের সংঘাত ঘটে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয়ে কিরকম হবে। হাইজেনবার্গ নীতির আলোকে বোর তত্ত্বের ত্রুটি, এই যে বোর্ডের যে মডেলের ব্যর্থতাটা যেখানে ওখানে, ওটার মনে হয় 6 নম্বর পয়েন্ট ছিল আগে যেখানে মার্ক করেছিলাম, ওটা লিখলেও হবে এটা লিখলেও হবে, একই কথাই লেখা রয়েছে। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতিটি অবপারমাণবিক কণার ক্ষেত্রে যথার্থ হলেও সাধারণ দৃশ্যমান বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? তাহলে এটা দেখিয়ে দিবি, খুব ছোট ভ্যালু আসছে তাহলে এটা প্রযোজ্য নয়, মানে আমাদের রিয়েল লাইফে তেমন কোনো ভ্যালু নেই। উচ্চ সঠিকতা সম্পন্ন পরিমাপক যন্ত্র ব্যবহার করেও চলমান পারমাণবিক কণার ক্ষেত্রে হাইজেনবার্গ অনিশ্চয়তা কাটিয়ে ওঠা সম্ভব নয় কেন? ওই যে বললাম, যতই আমি প্রিসাইজলি বার করার চেষ্টা করি না কেন, ফোটন পার্টিকেল এসে তাকে কিন্তু তার জায়গা থেকে সরিয়ে দেবেই, এটা বলতে চাইছে। ঠিক আছে। হুম। আচ্ছা, এইগুলোই এই ছিল হাইজেনবার্গের আনসারনি প্রিন্সিপাল। কি কি কোশ্চেন আসতে পারে? নিউমেরিক্যাল এলে এরকম আসবে। আর কি আসতে পারে? হাইজেনবার্গের আনসারনি প্রিন্সিপালের স্টেটমেন্ট বলো, ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশনটা আসছে এটা লেখো, এইসবই লিখতে দেবে। এই ছিল আমাদের হাইজেনবার্গের আনসারনিটির প্রিন্সিপাল। এলে এরকমই এই এলে নয় এরকমই নয়, এই কোশ্চেনই আসবে। আর পরের দিন থেকে আমরা কি করব, পরের দিন থেকে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে কিভাবে আমরা এবার ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, ক্লাস 10-এ যেভাবে লিখতাম সেভাবে নয়, কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো লিখবো সেগুলো আমরা শিখবো পরের ক্লাসে। এটা টুয়ার্ডস দ্য কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, এরপরেই বললাম কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা স্টার্ট হবে। যদিও চিন্তা নাই, কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে অত যে মেন কোয়ান্টাম যদি মেকানিক্স দেখি, যত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে অত জটিল ম্যাথ করতে হবে না, ওগুলো আমাদের ক্লাসের স্কোপের বাইরে। আমাদের জাস্ট জটিল ম্যাথ করা হয়েছে, সে ম্যাথ এখানে নেই, তার ইন্টারপ্রিটেশনটা কি, তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি কি সেটা বলতে চাই, আমরা সেই জিনিসগুলো একটু বুঝবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে।